শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমার বিশ্বাস তোমরা সবাই করোনাকালীন নিয়ম মেনে চলছো। আমি ইউএনএম রাব্বিনা রহিম, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। আমাদের এখনকার পাঠদানের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি স্লাইডে। প্রথম ছবিটি একটি নদী, দ্বিতীয় ছবিটি বঙ্গবন্ধু যমুনা সেতুর, তৃতীয় ছবিটি গ্যাস ফিল্ডের, চতুর্থ ছবিটি বড় পুকুরিয়া কয়লা খনির। তোমরা কি অনুমান করতে পেরেছ আমরা কোন বিষয়ে আজকে আলোচনা করতে চাই? আমার বিশ্বাস তোমরা পেরেছ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠদানের বিষয় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, অধ্যায় 5। আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ 5-1 বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ এবং পরিচ্ছেদ 5-2 বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। শিখন ফল, অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারব? 1. নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব। 2. পানির অভাব দূরীকরণে নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। 3. নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। 4. প্রাকৃতিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারব। আসছি মূল আলোচনায়। পরিচ্ছেদ 5-1। তোমরা জানো আমাদের দেশ নদী মাতৃক দেশ, অর্থাৎ নদীগুলো মায়ের মতো জড়িয়ে রেখেছে আমাদের। বাংলাদেশে ছোট বড় অনেক নদী আছে। বাংলাদেশের প্রধান নদ নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কর্ণফুলী, পশুর প্রভৃতি। এই নদীগুলোই বাংলাদেশের প্রাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবিগুলো দেখি এবারে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি নদীর পানি ব্যবহার করে কৃষিকাজ করা হচ্ছে। দ্বিতীয় ছবিটি তিস্তা ব্যারেজের, তৃতীয় ছবিটি নৌপথে মানুষ ও পণ্য পরিবহনের, চতুর্থ ছবিতে মৎস্যজীবী মানুষের ছবি, মৎস্য শিকার করছেন নদীতে। ছবিগুলো ব্যবহার করা হয়েছে নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে। নদ নদী ও জনবসতির সরাসরি সম্পর্ক বহুকালের। প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে। এর কারণগুলো হচ্ছে নদ নদী থেকে মানুষের প্রাথমিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে, আবার কৃষিকাজের জন্য পানির যোগানও নদী থেকে দেওয়া সম্ভব, জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকারও ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে থাকে। পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম এবং শহর গড়ে তুলেছে। বাংলাদেশের জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে, ফলে অধিকাংশ শহর ও গঞ্জ গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। এভাবে বুড়িগঙ্গার তীরে ঢাকা, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম, শীতলক্ষ্যার তীরে নারায়ণগঞ্জ, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা ইত্যাদি লক্ষ্য করা যায়। এছাড়া শিল্প কারখানা প্রতিষ্ঠাতেও নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেই সঙ্গে
দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদীপথে লঞ্চ ও স্টিমার চলাচল দিন দিন সম্প্রসারিত হচ্ছে। পরিবহনের জন্য নদীপথকে বেছে নেওয়া হচ্ছে। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে নদীপথকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে এই ট্রানজিট দেওয়ার ফলে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জনের আয়ের একটি সুযোগ পাচ্ছি। বাংলাদেশের মানুষের জনজীবনকে গতিশীল রাখার ক্ষেত্রে নদ নদীর ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। আমরা যে আলোচনাগুলো করলাম এগুলোতে বুঝতে পারছি যে নদ নদী আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করছে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ স্বাভাবিক গতিশীল রাখার জন্য এই নদ নদীর ভূমিকা অপরিসীম। সেই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হবে নদীর নাব্যতা রক্ষার জন্য জরুরি উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা। নাব্যতা শব্দটি যদিও তোমাদের কাছে নতুন, আমি বলছি নাব্যতা শব্দটির অর্থ হচ্ছে সারা বছর নৌযান চলাচলের উপযুক্ততা। সে কারণেই দেশে এখন পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছেন। নদ নদী সংক্রান্ত আলোচনাগুলো থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে রাখি। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প কারখানার প্রতিষ্ঠাতেও নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত আলোচনাগুলোর ভিত্তিতে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটি হচ্ছে, নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের কারণগুলো কি কি? আমি কিন্তু কারণগুলো আলোচনা করেছি, তারপরে আমি উত্তর বলে দিচ্ছি। নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের কারণগুলো হলো নদ নদী থেকে মানুষের ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে, কৃষিকার্যের জন্য পানির যোগান সহজতর হয়, মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা সম্ভব হয়। মূলত তিনটি কারণ ছাড়াও আরও অন্যান্য কারণও রয়েছে, এই তিনটি কারণেই উল্লেখযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসছি পরিচ্ছেদ 5-2 বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকেই বলা হয় প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো হলো কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ প্রভৃতি। এখন প্রত্যেকটি বিষয় নিয়ে আমি কিছু কথা বলি। কৃষিজ সম্পদ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের উল্লেখযোগ্য কৃষি সম্পদগুলো হলো ধান, গম, ভুট্টা, সরিষা, চা, ডাল ইত্যাদি। এই অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ নদী ইত্যাদির উপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষি সম্পদ উৎপাদন করে থাকেন। এবার আসছে বনজ সম্পদে। জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বলে সেখানে নিবিড় ও বড় বড় অরণ্য বেড়ে উঠেছে। তোমরা নিশ্চয় জানো আমাদের দেশে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এজন্যই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারের উত্তরাঞ্চলে চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে। আসছি মৎস্য সম্পদে। যে কোনো দেশের মৎস্য সম্পদের সঙ্গে সরাসরি ভূপ্রকৃতি ও জলবায়ুর সম্পর্ক রয়েছে। আমাদের দেশটি মৎস্য সম্পদে সমৃদ্ধ দেশ বলে পরিচিত। এখানে ছোট বড় নানা প্রকারের মাছ পাওয়া যায়। অনেক মাছের সঙ্গে তোমাদের পরিচয় আছে। আমরা সবসময় যে মাছগুলো খেয়ে থাকি তোমরা নিশ্চয় জানো, রুই, কাতলা, ইলিশ, ট্যাংরা, পুঁটি ইত্যাদি মাছগুলো তোমরা চেনো। এখানে ছোট বড় নানা প্রকারের মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরে রয়েছে মাছের ভান্ডার। এবার আসছি খনিজ সম্পদে।
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানে আরও অনেক ধরনের প্রাণীজ এবং খনিজ পদার্থের পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার স্লাইড দেখি। আমরা ছবিতে বনভূমি দেখতে পাচ্ছি। একটি দেশের মোট আয়তনের 20 থেকে 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নেই। বাংলাদেশে এই সম্পদের পরিমাণ রয়েছে মাত্র 13%। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে মানুষের ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে মূল্যবান কাঠের প্রয়োজন। এসব কাঠ কিন্তু এই বনভূমি থেকেই সরবরাহ করা হয়। এ কারণে দেশের বনভূমি ক্রমেই কমে যাচ্ছে। মূলত জলবায়ু ও মাটির ভিন্নতার কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের বনের সৃষ্টি হয়েছে। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণীবিভাগ করা হয়েছে 3 ধরনের: ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি, 2 ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য, 3 স্রোতজ বা গড়ান বনভূমি। এখন বলছি ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি সম্পর্কে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। এই বনভূমির পরিমাণ প্রায় 14,000 বর্গ কিলোমিটার। চাপালিশ, ময়না, তিলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন এই বনভূমির উল্লেখযোগ্য গাছ। আমি আশা করি এই গাছগুলোর নাম তোমরা পূর্বেও শুনেছ, অন্যান্য শ্রেণীতেও তোমরা বাংলাদেশের বনভূমি নিয়ে পড়াশোনা করেছ, সুতরাং এই নামগুলি তোমাদের পরিচিত। 2 নম্বর আসছি ক্রান্তীয় পাতাঝরা অরণ্য নিয়ে। বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এই বনভূমিতে প্রধানত শালগাছ প্রধান বৃক্ষ, তাই বনকে শালবন হিসেবে অভিহিত করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এই বনভূমি মধুকর ভাওয়াল বনভূমি নামে পরিচিত। দিনাজপুরে এটিকে বলা হয় বরেন্দ্র অঞ্চলের বনভূমি। এরপরে আসছি আমি 3 নম্বর স্রোতজ বা গড়ান বনভূমি। বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ যেটি আমাদের বিশ্ব ঐতিহ্যের অংশ, সেটি হচ্ছে ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ খুলনা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতজ বা গড়ান বনভূমি বলা হয়। প্রধানত সুন্দরবনে এসব উদ্ভিদ বেশি জন্মে। স্যাঁতস্যাঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশু, ধুন্দল, গেওয়া, করান, বাইন, গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্মে। বাংলাদেশের মোট 4,192 বর্গ কিলোমিটার স্রোতজ বা গড়ান বনভূমি রয়েছে। এই বনভূমি আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্যটনেরও অংশ। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বনভূমির সংরক্ষণের প্রতি যত্নবান হব এবং গুরুত্ব দিয়ে আমাদের পর্যটন শিল্পগুলোকে, পর্যটন এলাকাগুলোকে বাঁচিয়ে রাখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটিভাবে আজকের অধ্যায় এবং আজকের পাঠের বিষয় যা ছিল বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করতে পেরেছি। আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আসছি তোমাদের বাড়ির কাজে। তোমাদের বাড়ির কাজ থাকলো বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব। আমি যে কথাগুলো বললাম এগুলো নিশ্চয়ই অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা
নিজেরা সুন্দর করে চিন্তা করে উত্তরটি তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বদেশ এবং বিশ্বকে জানার চেষ্টা করো এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।